প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম মীমাংসা। শুরু করছি সপ্তম অংশ। উত্তরে হাসলো স্টিলম্যান, ঘুরে এগোলো দরজার দিকে। ব্যর্থত স্টামবার্গে যাওয়ার একটা ওসিলা বের করে দিয়েছে ফিল। সন্তুষ্ট চিত্রে ভাবলো হেভেন, এবং তারা তারা প্রকাশ পেয়েছে তার ভঙ্গিতে। বোঝা যাচ্ছে ওর সাথে দেখা করার জন্য উদ্বিগ্ন হয়ে আছে ক্যাপ্টেন। স্বাভাবিক, খুবই যুক্তিসঙ্গত কারণ আছে। ভিড় ঠেলে এগোনোর সময় মাথায় কেবল একটা ব্যাপারই থাকলো, মার্ক বিস্টোর ভূমিকা সম্পর্কে কিভাবে জানাবে ক্যাপ্টেনকে। কাজটা সহজ নয়, এবং সহজ কোনো পথ নেইও, জানেও। 5 পরদিন সকালে নাস্তা সেরে সেরে ফিনিক্স ইয়ার্ডে গেল হেভেন। হার্নেস রুমে নিরীহ ড্রাইভার আর শ্রমিকেরা ঘিরে ধরল ওকে। বাধ্য হয়ে স্টেজ লুট, গোডার্ডের মৃত্যু আর ওর ব্যর্থ মিশনের কথা জানাতে হলো। তারপরও কিছু প্রশ্ন করলো ওরা। মূল ঘটনা থেকে ভিন্ন কিছু শুনেছে। কৌতূহল নিবৃত্ত করে বিরস মুখে কাজে ফিরে গেল সবাই। গোডার্ডের মৃত্যুতে কিছুটা হলেও শোকাহত। অ্যালেক্সের খোঁজে ইয়ার্ডের দিকে তাকালো হেভেন। দেখলো ওয়াগনে জোড়ার জন্যে ঘোড়া নিয়ে আসছে সে। হার্নেসের সাথে লাগাম জোড়ার সময় ওর দিকে তাকালো ছেলেটি। নির্বিকার চাউনি। মুহূর্ত খানেক, তারপর নিজের কাজে মনোযোগ দিল। এগিয়ে গেল হেভেন। কাছে গিয়ে ছেলেটার রিজু হাড় সর্বস্ব কাঁধে হাত রাখল। জিমের জন্য সত্যি দুঃখিত আমি, অ্যালেক্স, আন্তরিক কণ্ঠে বলল। অনুভব করলো হাতের নিচ থেকে নিজেকে সরিয়ে নিল ছেলেটা। ঝুঁকে পড়ে হার্নেস জুড়ল জুত করে। কাজ শেষ করেও ফিরে তাকালো না। অ্যালেক্স, আমার দিকে তাকাও। ছেলেটা চলে যাচ্ছে দেখে ডাকলো। ধীরে ধীরে ঘুরল অ্যালেক্স। আড়ষ্ট, কঠিন দেখাচ্ছে মুখ। ছোট ছোট চোখে হতাশা দেখে অপরাধ বোধের অনুভূতিটা ফের মাথাচাড়া দিয়ে উঠল হেভেনের। ছেলেটাকে কি বলতে পারে ও? স্টেজ ড্রাইভারের কাজটা বিপজ্জনক, এবং তা জানতো জিম। একসময় বলার মতো এটুকুই খুঁজে পেল। ঝুঁকিটা আমাদের দুজনের জন্যই সমান ছিল, এবং তা নিয়েছি আমরা। তুমি ওকে পাঠিয়েছ, এবং জানতে খুন হবে ও। তিক্তস্বরে অভিযোগ করলো অ্যালেক্স। স্বেচ্ছায় কাজটা নিয়েছ। যাওয়ার আগে ওকে সতর্ক করেছিলাম আমি। নিজের দায়িত্ব বুঝতো। জানতো কাউকে তো যেতেই হবে। বিপদের ভয়ে পিছিয়ে যাওয়ার মানুষ ছিল না জিম। ঠিক, তোমাকে সাহায্য করতে চেয়েছিল। শুধু তোমাকে নয়, সবাইকেই সাহায্য করতে চেয়েছে জিম। হঠাৎ কঠোর হয়ে উঠল ছেলেটার মুখ। পর মুহূর্তেই ভেঙে পড়ল। ছলছল করে উঠল চোখ। আমাকে একা থাকতে দাও, দূর হও আমার সামনে থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো হেভেন হেভেন বুঝতে পারছে না কি করা উচিত। তারপর এগুলো ফিরতে পথে। ছেলেটার অভিযোগ আর অভিমানকে নিজের পাওনা হিসেবে নিল। গোডার গোডার্ডের মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে দীর্ঘ সময় লাগবে অ্যালেক্সের। হার্নেস রুমে এসে একটা বাকবোর্ড জোড়ার নির্দেশ দিল। আন্ডারটেকারের অফিসে এসে গোডার্ডের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করলো। ল অফিসের দিকে এগোলো এরপর। ভিড় লেগে আছে ল অফিসে। সারা ঘরে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে 30 জন লোক। মনোযোগ দিয়ে বিজনেস স্যুট পরা উত্তেজিত এক নাগরিকের বক্তব্য শুনছে। ওপাশে দেয়ালের কাছে দাঁড়িয়ে সমানে বকবক করছে লোকটা। পাশেই ডেস্কের পেছনে আরাম করে নিজের চেয়ারে বসে আছে ধূসর চুলের মাঝবয়সী এক লোক। খোলা ভেস্টের ফাঁক দিয়ে শার্টের বুক পকেটের উপর আটা তারাটা পরিচয় জানান দিচ্ছে। ধৈর্য ধরে কথা শুনছে সে। মাঝে মাঝে চোখ তুলে দেখছে বক্তাকে, এবং অসন্তোষের ভঙ্গিতে বাম হাতটা নাড়ছে। অন্য হাতে একটা পেপার ওয়েট ধরে রেখেছে। এক কোণে দাঁড়িয়ে আছে এক ডেপুটি, নির্বিকার মুখে বক্তার অভিযোগ শুনছে। নিজের পালা আসতে শেরিফ গ্রিনকে পরিচয় জানালো হেভেন। জানালো স্টেজ লুট সম্পর্কে। কিন্তু খেয়াল করলো খুব একটা আগ্রহ দেখাচ্ছে না শেরিফ। এখনো
পেপার ওয়েট নিয়ে খেলছে। নির্বিকার মুখে লুট আর ওর অনুসরণ সম্পর্কে কয়েকটা প্রশ্ন করলো, যেন রুটিন মাফিক কাজ। শেরিফের প্রশ্ন বা ভাবচক্কর কোনোটাই উৎসাহিত করার মতো নয়। হেভেন অনুভব করলো ওর গল্প এদের কারো কাছেই নতুন নয়, পুরানো এবং অতি চেনা গল্প। ছোট্ট একটা কাগজে কিছু নোট নিল গ্রিন। গোডার্ডের ওয়ালেট নিয়ে ধন্যবাদ জানালো। তারপর ফিরে তাকালো লাইনের পরের লোকটির দিকে, উত্ত্যক্ত এবং ব্যস্ত নাপিতের মতো। হেভেন বুঝতে পারল লুটের ঘটনা এখানে খুব সাধারণ এবং সুরাহাহীন একটা ব্যাপারে দাঁড়িয়েছে। হয়তো ব্যথায় এর পেছনে অনেক সময় ব্যয় করেছে শেরিফ, এবং কার্যত নতুন করে তদন্ত শুরু করার আগ্রহ তার নেই। বেরিয়ে এসে স্টামবার্গের রাস্তা ধরল। দূর থেকে পোস্টটাকে একটা তুষার দ্বীপের মতো মনে হচ্ছে। ঢালের উপর জমে থাকা তুষারের মাঝখানে ছোট ছোট অনেকগুলো বাড়ি, পেছনে দৈত্যাকার পাহাড়ে বরফের চাঙর। নীল আকাশের পটভূমিতে মূল দালানের সামনে উত্তোলিত পতাকা কিংবা পেজা তুলোর মতো দোল খেয়ে উপরে উঠে যাওয়া চিমনির ধোঁয়া। সব মিলিয়ে নিরাপত্তা আর আস্থার একটা আবহ ফুটিয়ে তুলেছে। কিন্তু মরীচিকার মতোই চোখের ভুল ওটা। ওর মন ভুল ঠাউরাচ্ছে। জানে হেভেন শান্ত কোমল একটা ছবির মতো, কিন্তু এখানেই অনেক অশান্তির বীজ লুকিয়ে আছে, অন্তত কারো কারো জন্যে, ভাবল ও। ক্যাপ্টেন জনসন তাদের একজন। বাগবোর্ড নিয়ে সেন্টি গেটের কাছে পৌঁছতে সহাস্য ওকে স্বাগত জানালো সেন্টি। এক ধরনের আকুল আকাঙ্ক্ষা নিজের মধ্যে আবিষ্কার করলো হেভেন, সৈনিকদের ব্যাপারে, নিজের লোকদের ব্যাপারে। কবে এখানে একজন সৈনিক হয়ে সবার সাথে কাজ শুরু করতে পারবে ও? নাকি এ কাজটা শেষ হলেই আবার ছুটতে হবে অন্য কোথাও, যেখানে পদাবনতি পাওয়া এক সেকেন্ড লেফটেন্যান্টের সার্ভিস দরকার হবে? ব্যক্তিগত হতাশার বদলে স্টমবার্গের ভবিষ্যৎ ভাবিয়ে তুলল ওকে। এখানকার সৈন্যরা বিশ্বাস করে বৈরী ইন্ডিয়ানদের হাত থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য নিয়োজিত আছে ওরা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যাদেরকে রক্ষা করার চেষ্টা করছে তাদের কাছ থেকে বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি। চিন্তাটা মাথায় আসতে তাগাদা অনুভব করলো। সময় নেই হাতে, যে কোনো দিনই রেইড হতে পারে এখানে। ইট বিছানো রাস্তা ধরে এগুলো হেভেন। আশপাশের দালান আর দেখা হওয়া কিছু সৈনিককে দেখছে ওর অভিজ্ঞ পেশাদার চোখ। অন্য পোস্টের তুলনায় ভালোই এখানকার পরিবেশ, আড়ম্বর বন্ধুত্বপূর্ণ। এক নজর দেখেই বুঝতে পারল সব কিছু নিখুঁতভাবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। দালানগুলো মজবুত। অ্যাডজুটেন্ট বিল্ডিংয়ের সামনে এসে বাগবোর্ড থেকে নামলো। হিসিং রেলের সাথে লাগাম বেঁধে পড়ছে উঠে এলো। প্রথম কামরায় ঢুকে লেফটেন্যান্ট স্টিলম্যানকে কোথায় পাওয়া যাবে জানতে চাইছিল এক কর্পোরালের কাছে। ঠিক এ সময় কামরায় ঢুকলো অ্যাডজুটেন্ট। সুপ্রভাত হেভেন, ভেতরে এসো। বামের একটা দরজা দেখালো সে। তোমার অপেক্ষায় আছেন ক্যাপ্টেন। অনুসরণ করলো। হেভেন ভেতরে ঢোকার পর একপাশে সরে দাঁড়ালো সে। নিঃশব্দে দরজা বন্ধ করে দিল। ক্যাপ্টেনকে চেয়ার থেকে উঠে দাঁড়াতে দেখলো হেভেন। স্যালুট বিনিময় করলো ওরা, হাত মেলালো। যেও না ফিল। বেরিয়ে যেতে উদ্যত হওয়ায় অ্যাডজুটেন্টের উদ্দেশ্যে বলল জনসন, আমি চাই তুমিও থাকো, বরাবরই তো ছিলে। তারপর ফিরল হেভেনের দিকে। তোমার ব্যাপারে উদ্বিগ্ন ছিলাম আমরা। গতরাতে একা ছিল না মিসেস ক্যাসলন। ওই অবস্থায় কথা বলার সাহস হলো না আমার। জানি, সেজন্যই তোমার খোঁজে ফিলকে পাঠিয়েছিলাম। এখানে আসার একটা অজুহাত তৈরি করলো। ব্যাস করলো। বসো বাছা। একটা চেয়ারে বসার সময় হেভেন দেখলো ডেস্কের কোণে বসেছে ক্যাপ্টেন। অধৈর্য এবং কিছুটা নিঃসঙ্গ দেখাচ্ছে তাকে। এজন্যে দোষ দেয়া যাবে না তাকে, ভাবলো। কারণটা অবশ্য শিগগিরই উন্মোচিত হলো। শুনলাম আরেকটা ফাইট লড়তে যাচ্ছ তুমি? জি স্যার। কারণটা আপনার সেফে রাখা ওই কাগজে পাওয়া যাবে, উত্তরে বলল হেভেন। ক্যাপ্টেনের
অবস্থা দেখে খেই ধরল। মার্ক, বৃষ্ট কি গতকাল আপনার সেফে রাখার জন্য একটা খাম নিয়ে আসেনি? হ্যাঁ, বাসায় দেখা করেছিল। বলেছে ব্যাংকের সাথে ঝামেলাপূর্ণ এবং সহজে সমাধান হবে না। এরকম একটা ব্যবসার কাগজ রাখতে চাচ্ছে। ব্যাংকের চেয়ে নিরাপদ একটা জায়গা দরকার ওর। আমি যদি সেফে এনে রাখি তো নিশ্চিন্ত বোধ করবে সে। সকালে ওটা নিয়ে এসেছি। খামটা বের করতে পারবেন স্যার? এবং খুলে পড়ে দেখব? নিশ্চয় নয়। খামে আমার নাম লেখা আছে স্যার। ব্যাংকের সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং বিষ্ট আর আমার ব্যাপার। বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো জনসন। শ্রাগ করে পাশের কামরায় চলে গেল। এরপর একটু পরেই ভারী সিল করা একটা খাম নিয়ে ফিরে এলো। খামের উপরটাও দেখিনি আমি। তুমি তাহলে চাইছো আমি এটা পড়ে দেখি? নট করলো হেভেন। খাম খুলে কাগজের তারা বের করলো জনসন। মুখে একই সাথে কৌতূহল আর উত্তেজনা খেলা করছে। এক পলক দেখলো প্রথম পৃষ্ঠাটা, তারপর একেবারে শেষ পাতায় চলে গেল। চোখ বোলালো। তোমার স্বাক্ষর আছে দেখছি। পড়ুন স্যার, বলল ক্যাপ্টেন জনসন। এক এক সময়ে এক এক প্রতিক্রিয়া দেখা গেল মুখে। কখনো নিখাদ বিস্ময় আর অবিশ্বাস, কখনো হতাশা ও আশাভঙ্গের কারণে কিছুটা বিবর্ণ দেখালো মুখ, এবং সবশেষে জেদ দেখা গেল চোখে। দীর্ঘ হয়ে গেছে উঁচু চোয়াল। পড়ার ফাঁকে থেমে দেখল হেভেনকে, অপধীপ অচেনা দৃষ্টিতে। কিন্তু সরাসরি তার চোখের দিকে তাকালো না হেভেন। কামরাটার সাথে পরিচিত হওয়ার অবকাশ হিসেবে নিল ও সময়টাকে। জনসনের ওয়েস্ট পয়েন্টের ছবি দেখল। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো। ক্ষীণক্ষোভ আর কাঠিন্য দেখা গেল ওর মুখে, কিন্তু অন্য দুজনের কেউই খেয়াল করল না। পড়া শেষ করে স্টিলম্যানের দিকে কাগজের তারা বাড়িয়ে ধরল ক্যাপ্টেন। অনুভূতি শূন্য দেখাচ্ছে মুখ। অ্যাডজুটেন্ট পড়া শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলল না। তাহলে সোলপেন্সি আছে এর পেছনে? পড়া শেষ করে ডেস্কের উপর জবানবন্দি নামিয়ে রাখার সময় প্রায় মোহগ্রস্তের মতো বলল স্টিলম্যান। নট করল হেভেন। জবানবন্দির শেষে সোলপেন্সের সাথে দেখা হওয়া থেকে শেরিফের সাথে আলাপের ফিরিস্তি দিল। বৃষ্ট, প্রিন্স ম্যারিয়নে তোমার সাথে কি করছিল? তীক্ষ্ণ কঠিন সুরে মাঝপথে ওকে বাধা দিল ক্যাপ্টেন। মার্কের সাথে চুক্তির কথা জানালো হেভেন। যা ভেবেছিল বলার সময় তার চেয়েও নোংরা আর হীন একটা কাজ মনে হলো। দ্রুত শেষ করলো, যেন যত আগে শেষ করবে তত তাড়াতাড়ি ওর কলুষ কিছুটা হলেও কমবে। প্রাণপণ চেষ্টা করল যাতে নিজের কণ্ঠ নিরপেক্ষ শোনায়। মার্ক যে জুয়ার দেনার নোটগুলো হাতিয়ে নিয়েছে উল্লেখ করল না। সবশেষে সামনে বসা লোকটির প্রতি করুণা হলো ওর। আমি দুঃখিত স্যার, যোগ করল ও। মার্ক বিষ্টকে ব্যবহার করেছি আমি। মিসেস ক্যাসলন আপনার মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমাকে অবহিত করার পরও নিজেকে বাঁচাতে ওকে ব্যবহার করা ছাড়া উপায় ছিল না আমার। তাতে কোনো দোষ দেখতে পাচ্ছি না আমি, বরং তোমার বুদ্ধি আর কৌশলের প্রশংসা করছি, কাঠখোট্টা স্বরে বলল ক্যাপ্টেন। আমার বা আমার মেয়ের ব্যক্তিগত ব্যাপারের সাথে কোনো সম্পর্ক নেই। রাগ আর অসন্তোষ দেখা গেল চোখে। পুরো 2 মিনিট নীরব থাকার পর দীর্ঘশ্বাস ফেলল। তো এটা নিয়ে কি করব আমরা? শেরিফের কাছে যাব? না স্যার, দীর্ঘস্বরে জানালো হেভেন। তুমি জানো প্রিন্সের কাছে আছে ইউনিফর্মগুলো। ওকে আটকাতে পারলে ওগুলো উদ্ধার কিংবা ধ্বংস করে ফেলার নির্দেশ ছিল আমার উপর। চেষ্টা করে দেখতে চাই আমি। তাছাড়া আমরা এখনও জানি না ঠিক কোথায় আছে ইউনিফর্মগুলো। প্রিন্সকে আটকালেও অস্বীকার করবে সে, হয়তো ওকে শিকের ভেতর ঢোকাবো শেরিফ। কিন্তু এই ফাঁকে জিনিসগুলো সরিয়ে ফেলবে ওর লোকেরা। মানছি তোমার যুক্তি, কিন্তু নির্দেশটা অনুমোদন দিতে যথেষ্ট আপত্তি আছে আমার এখন। ডেস্কের দিকে তাকিয়ে থাকলো জনসন। অনেকক্ষণ পর মুখ তুলল। স্টিলম্যানের দিক থেকে ঘুরে হেভেনের মুখে স্থির হলো দৃষ্টি। তোমাকে ফিরিয়ে আনার কথা ভাবছি আমি। কেন স্যার? জানতে চাইল ফিল। কেন দেখতে পাচ্ছ না? প্রায় গর্জে উঠল ক্যাপ্টেন, বিরক্ত। হেভেনকে যদি ওর পরিকল্পনা মতো কাজ করতে দিই তাহলে লবটাসের সাথে লড়বে ও।
এভাবে হয়তো প্রিন্সের আস্থাভাজনও হতে পারবে, কিন্তু একই সঙ্গে বিষ্টর ভাগ্য খুলে যায়। নোংরা উপায়ে কিছু টাকা কামাবেও। এবং তিক্ত সুরে যোগ করলো, মনে হচ্ছে আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে সে। পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করলো হেভেন আর ফিল। কিছুই বলল না ফিল। আমি স্বেচ্ছায় কাজটা করতে চাইছি এবং তা অনুমোদিত হয়েছে। রেকর্ড হিসেবে ব্যাপারটাকে এভাবে দেখানো সম্ভব। বিকল্প বাতলে দিল হেভেন। সব কিছু ভেস্তে গেলে তদন্ত কমিটি গঠন করা হবে, কিন্তু তা নিয়ে দুশ্চিন্তা নেই আমার। কর্কশ শোনালো ক্যাপ্টেনের কণ্ঠ। সরাসরি তাকিয়ে আছে হেভেনের চোখে। আমার নির্দেশের কারণে পরোক্ষভাবে হলেও লাভবান হবে মার্ক বিষ্ট। শুধু এই ব্যাপারটা মানতে পারছি না। বুঝতে পেরেছি স্যার, কোমল সুরে বলল হেভেন। অনুভব করছে মার্ক বিষ্টর ব্যাপারে বিষিয়ে উঠেছে ক্যাপ্টেনের মন। খানিকটা অপরাধবোধ গ্রাস করলো ওকে। নোংরা আর নিকৃষ্ট মনে হচ্ছে নিজেকে। কঠিন ঘৃণ কাজটা ওকেই করতে হয়েছে। মার্ক বিষ্টর চরিত্র উন্মোচিত করেছে। ক্যাপ্টেন জনসনের আক্রোশ আর হতাশার পেছনে আশাভঙ্গের বেদনা যে অনেক বেশি পরিমাণে আছে তা ওকে বলে দিতে হবে না কারো। মেরি জনসনের প্রতিক্রিয়া কেমন হবে? আর মনে ভাবল, নিশ্চয় ওকে ঘৃণা করবে মেয়েটি। অন্তর থেকে অভিশাপ দেবে ওকে। মোহমুক্তি পছন্দ করে না কেউই, এবং যার কারণে সেটা ঘটে তার কপালে ঘৃণা কিংবা বুনো আক্রোশ ছাড়া আর কিছু জোটার কথা নয়। নট করল জনসন। মুখ খুলতে গিয়েও থেমে গেল, যেন উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছে না। যাই হোক, একসময় বলল সে, তারপরও ঝুঁকিটা নিচ্ছি আমি। কোনো কোর্ট মার্শাল আমার ভূমিকা সম্পর্কে যাই ভাবুক বা সিদ্ধান্ত নিক না কেন, সত্যি কথা হচ্ছে অধীন সৈন্যরা আমার কাছে নিজের চেয়েও গুরুত্বপূর্ণ। কথাটা বিশ্বাস করলে খুশি হব বাছা। তোমাকে যে নির্দেশ দেয়া হয়েছিল এবার পুরোপুরি অফিসিয়াল শোনালো গলা। সব আগের মতোই আছে। ইউনিফর্মগুলো উদ্ধার অথবা নষ্ট করে ফেলবে তুমি, যেটাই সম্ভব। দীর্ঘ আপোষহীন কণ্ঠ, কিন্তু তা ছাপিয়েও লোকটির অসহায়ত্ব এবং হতাশা ঠিকই প্রকাশ পেল। উঠে দাঁড়ালো হেভেন। পরের কয়েকটা দিন আলোচনা করার মতো তেমন কোনো বিষয় নেই, অন্তত ফাইটের আগে, জানেও। যদি না সৌভাগ্যক্রমে কিছু ঘটে যায়। বিদায় নেওয়ার সময় ওর হাত ধরে ঝাঁকিয়ে দিল ক্যাপ্টেন। আর বাইরে অপেক্ষামান বাগবোর্ড পর্যন্ত ওকে পৌঁছে দিল ফিল স্টিলম্যান। আসনে চড়ে বসলো হেভেন। দস্তানা পড়ল হাতে। মার্ক বৃষ্ট কি করছে বা করতে যাচ্ছে সে সম্পর্কে কোনো ধারণা আছে মেরির? না, কিন্তু থাকা উচিত, তাই না? কিন্তু আমার কাছ থেকে নয়, নিষ্প্রিয় স্বরে বলল ফিল। ওকে বলার চেয়ে বরং কমিশন থেকে পদত্যাগ করব। পরস্পরের দিকে তাকিয়ে থাকলো দুই যুবক। তারপর সহসাই কারণটা বুঝতে পারল হেভেন। মেরি জনসনকে ভালোবাসে ফিল স্টিলম্যান, এবং মার্কের প্রতি মেরিকে আকৃষ্ট হতে দেখে একপাশে সরে দাঁড়িয়েছে সে। নিজের আবেগ প্রকাশ করেনি। বিষ্টর চরিত্র সম্পর্কে জানার পরও সে এতটাই ভদ্রলোক, খবরটা জানিয়ে মেরির কাছ থেকে সুবিধা নেয়ার ঘোরতর বিরোধী। কাজটা কখনো করতে পারবে না সে, এবং এই কাজটাকে মনে প্রাণে ঘৃণা করে লোকটি। ওর মতোই, সত্যিকার বন্ধুর মতোই কাজ। শুকনো কণ্ঠে বলল হেভেন। লাগাম টেনে ধরার আগে ফের যখন স্টিলম্যানের দিকে তাকালো, দেখল রক্তের মেলা বসেছে তার ফর্সা মুখে। এটাই আমার রাস্তা, হয়তো অনেকেরই পছন্দ হবে না, তবু এতেই সন্তুষ্ট আমি। মৃদু স্বরে সাফাই গাইল ফিল। নট করল হেভেন। নিচু স্বরে ঘোড়াগুলোর সাথে কথা বলল। হালকা চালে এগুলো ফিরতি পথে। সূক্ষ্ম রাগ হচ্ছে সবার উপর, জেনি ক্যাসলন, ফিল এবং স্বয়ং ক্যাপ্টেনের উপরও। চুপ করে বসে থাকবে সবাই, এবং প্রচণ্ড ভালোবেসে এমন একটা মেয়েকে অসৎ একজন লোককে বিয়ে করতে দেবে? মেরিকে কি এভাবেই রক্ষা করতে চাইছে ওরা? অদ্ভুত একটা উপায়। বিরক্তির সাথে ভাবল হেভেন। মেরির প্রতি দায়িত্ববোধ কিংবা আবেগ কোনোটাই এভাবে প্রকাশ পায় না। হেভেন জানে এটা ওর কোনো ব্যাপার নয়, নাকি কোনো ব্যাপার, নিজেকেই প্রশ্ন করল। সাউথ পাস সিটিতে এসে শহরের ভেতর দিয়ে এগুলো গালস হয়ে প্রায় মাইল খানেক পেরিয়ে খোলা জায়গায় চলে এলো। সমিলের টেইল ধরে পশ্চিমে এগোলো এবার। ঝকঝকে ঠান্ডা একটা সকাল, মেঘ নেই আকাশে। উজ্জ্বল নীল আকাশের দিকে তাকালো উদ্দেশ্যহীনভাবে।
ধূমপানের সরঞ্জাম বের করে আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। মাথা থেকে মেরি জনসনের চিন্তা তাড়াতে পারছে না। সত্যি কথাটা মেয়েটিকে না জানিয়ে অন্যায় করছে ওরা, অনুভব করছে হেভেন, কিন্তু তাদের অসহায় অবস্থাও আঁচ করতে পারছে। মেয়েটি সম্পর্কে ওর ধারণা একেবারেই অস্পষ্ট, তবে যতটুকু বুঝেছে তাতে এটুকু নিশ্চিত যে স্বচ্ছ কোনো ক্রিকের পানিতে মার্ক বিস্টোকে হাজারবার ধুলেও মেরি জনসনের স্বামী হওয়ার যোগ্য হবে না সে। অদ্ভুত ব্যাপার, ফিল স্টিলম্যানকে এড়িয়ে কিভাবে ব্যক্তিত্বহীন মার্ক ব্রিস্টোর প্রতি আগ্রহী হলো মেরি? এ প্রশ্নের উত্তর জানা নেই ওর, জানার ইচ্ছেও নেই। স্টিলম্যান আদর্শ মানুষ, যে কোনো বিচারে মেরির পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে। মেরি কি ওকে কেবল বাপের অধীন একজন অফিসার হিসেবে দেখে এসেছে, কিংবা শুভাকাঙ্ক্ষী বড় ভাইয়ের মতো? মেরিকে সংবাদটা জানাতে এত দ্বিধা করছে কেন ওরা? মেয়েটিকে উগ্র উদ্যত মনে হয়নি যে খবরটা শোনার পর ক্ষেপে যাবে ওদের উপর, এবং সেই ভয়ে এড়িয়ে যাচ্ছে ওরা? বরং উল্টোটা বোধহয় সত্যি। দ্বিতীয় একটা চিন্তা খেলে গেল ওর মাথায়। মেয়েটিকে এরা এতই ভালোবাসে, ওকে দুঃখ দেওয়ার কথা চিন্তাও করতে পারছে না। কিন্তু বিয়ের পর মার্ক সম্পর্কে জানতে পারলে মেরি কি তাদের ক্ষমা করতে পারবে? কিংবা বিয়েটা এড়ানোর সুযোগ ছিল জেনেও সেটা হারানোর কারণে তারা নিজেরাও কি নিজেদের ক্ষমা করতে পারবে? মেরি জনসন যে সুখী হবে না সেটা নিশ্চিত। তুমি কি করে জানো মেয়েটা সুখী হবে না? অনধিকার চর্চা করছি আমি, খুব বেশি, এবং উপরওয়ালার মেয়ে সম্পর্কে। এমনিতেই মেয়েটির জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়িয়েছি। কোনোভাবে আমি কি সেটা শোধরাতে পারি? মেয়েটিকে আসল সত্যটি কি আমিই জানিয়ে দেব? সহসায় নিজের মধ্যে মধ্যে দুর্বলতা আবিষ্কার করলো হেবেন। সাহস হারিয়ে ফেলেছে। বুঝলো কেন সংবাদটা মেরিকে দিতে চাইছে না অন্যরা। ওর অবস্থান ওদের চেয়েও খারাপ। বিষ্টর অসততার খবর কেবল আবিষ্কারই করেনি, উপরন্তু নোংরাভাবে ব্যবহার করেছে তাকে। মেয়েটাকে তা জানানো পাপের চেয়েও বেশি হবে। ভয় পাচ্ছে জন হেবেন। ভয় পাচ্ছ জন হেবেন? মনের গভীরে মেরি জনসনের কোমল অপূর্ব সুন্দর মুখটা ভেসে উঠল ওর। সপধিব স্পষ্টভাষী একটা মেয়ে, সবুজ চোখের কৌতুক ভরা উষ্ণ গভীর চাউনি ভুলতে পারছে না হেবেন। কষে নিজেকে গাল দিল, এভাবে ভাবতে থাকলে শেষ পর্যন্ত হয়তো ফিল স্টিলম্যানই হয়ে যাব আমি। ভাবনা ডাস টেনে টেইলের দিকে মনোযোগ দিল। পাইপ জেলে বুক ভরে ধোয়া টেনে নিল। সামনে ক্যানিয়নের পাশ দিয়ে চলে যাওয়া টেইলে নিঃসঙ্গ এক রাইডারকে দেখতে পেয়েছে। গাছপালার ফাঁক দিয়ে কালো একটা ঘোড়া, আর রাইডারের পরনের সবুজ কাপড় এক ঝলকের জন্য চোখে পড়ল। কিছুটা জড়সড় হয়ে স্যাডলে বসেছে লোকটি। ফেয়ারি থেকে ঠান্ডা বয়ে আনছে বাতাস, গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। বাফেলো কোটটা ভালো করে গায়ের উপর চাপিয়ে দিল। জুত হয়ে বসলো আসনে, দস্তানা পরা হাত দুটো রাখলো কোলের উপর। ঘোড়াগুলোকে নিজেদের ইচ্ছে মতো চলতে দিয়েছে। ফের পাইনের শাড়ির দিকে তাকালো, কিন্তু রাইডারকে চোখে পড়ল না। ক্যানিয়নের পাশে মূল টেইলে এসে মিলিত হয়েছে শাখা টেইলটা। মোড়েই হয়তো দেখা হবে আরোহীর সাথে, ভাবলো হেমেন। একটু পরে মোড়ে পৌঁছে আরোহীকে দেখতে পেল, একটা মেয়ে। কিন্তু আরেকটু কাছে যেতে বিস্মিত হলো ও। মেরি জনসন, সবুজ ফোনে স্কিন কোট পরেছে মেয়েটি, গলার উপর হুড তুলে দেয়া। ঠান্ডায় রক্তিম হয়ে গেছে ফর্সা গোলাপি গাল। সাইড স্যাডলে রাইড করছে। জড়সড় হয়ে বসার কারণটা ধরা পড়ল ওর চোখে। ঠান্ডায় আড়ষ্ট হয়ে এসেছে শরীর। ওকে চিনতে পারল না মেয়েটি। একেবারে সামনে আসার পর অবশ্য দ্রুত লাগাম টেনে ধরল। নিখাত বিস্ময় দেখা গেল সবুজ চোখে। সুপ্রভাত মিস জনসন। হ্যাটের কিনারে আঙুল উঁচিয়ে উইশ করল হেবেন। প্রসন্ন মনে খেয়াল করল আনন্দের ঝলক মেয়েটির চোখের গভীরে। হেসে পাল্টা শুভেচ্ছা জানালো মেরি। উফ, স্বস্তি লাগছে তোমাকে দেখে। আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছ তুমি। হেভেনের চোখে প্রশ্ন ফুটে উঠতে দেখে ব্যাখ্যা করলো মেয়েটি। যা ঠান্ডা, থেমে আগুন জ্বালতে চেয়েছিলাম, কিন্তু সাথে দেয়া সেলাই নেই। মুহূর্তের জন্যে দ্বিধা গেল না, দেখা গেল ওর চোখে। আমরা কথা বলতে পারি?
কেউ আমাদেরকে লক্ষ্য করছে কিনা জানা নেই আমার, তবু স্পষ্টভাবে অনুমতি দিচ্ছ না তুমি। ইস, আমার সারা শরীর ঠান্ডা হয়ে এসেছে। রাস্তার একপাশে বাগবোর্ড থামালো হেভেন। সতর্কতার থোড়াই কেয়ার করছে, জানে টেইলে যাতায়াত করা যে কোনো লোক দেখে ফেলতে পারে ওদেরকে, এবং সোল প্রিন্সের কোনো ওয়াগন চালকের হওয়ার সম্ভাবনা যে কারো চেয়ে বেশি, কারণ তার ওয়াগনগুলো সারাদিন ধরেই চলাচল করে এ টেইলে। তেমন হলে শহরে গিয়ে প্রিন্সের কাছে রিপোর্ট করবে সে। দ্রুত সাবধানে প্রিন্সের সন্দেহ দূর করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে ওকে। ঝুঁকিটা নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও। মেরির ঘোড়ার কাছে গেল হেভেন, নামতে সাহায্য করলো মেয়েটিকে। তারপর ঘোড়াটাকে একপাশে সিডারের সাথে বাঁধল। রাস্তার চেয়ে কিছুটা তফাতে বোল্ডারের আড়ালে চলে এলো ওরা। কিছু শুকনো ঝোপ আর ডাল সংগ্রহ করে জড়ো করলো হেভেন। আগুন জ্বালল। চওড়া একটা সিডারের কাটা গুড়ির শেষ অংশ রয়েছে বোল্ডারের পাশে। ওটার উপর থেকে জমে থাকা তুষার সরালো। গুড়ির উপর বসে বুটগুলো আগুনের দিকে এগিয়ে দিল মেরি। হাত বাড়িয়ে আগুনের আঁচ নিল। আগুনটাকে আরো উস্কে দিল হেভেন। বাড়তি কিছু ঝোপ আর ডাল জমিয়ে রেখেছে পাশে। দস্তানা খুলে নিজের হাত বাড়িয়ে ধরল ও। এবার গরম করে নিতে চায় হাতগুলো। তাকালো মেরির দিকে। সোনালি চুলের রাশির উপর থেকে হুড সরিয়ে দিল মেরি। যখন ফিরে তাকালো ওর দিকে, মৃদু হাসি দেখা গেল পুরুষ্টু পেলক ঠোঁটে। সবুজ চোখে চাপা কৃতজ্ঞতা। শীতের সময় কি প্রায়ই দিয়াশালাই ছাড়া রাইড করো তুমি ম্যাম? আর একটু সতর্ক থাকা উচিত তোমার। শীতে অবশ্য খুব কমই রাইড করি আমি। পরের বার তোমার কথা মনে থাকবে আমার, অনুতাপের সাথে বলল মেরি। এমনভাবে হাসলো যেন এটাই ওর দুশ্চিন্তা। মার্ক বলল, সার্জেন্ট লবটাসের সাথে নাকি লড়াই করতে যাচ্ছ? ওটাও কি তোমার গোপনীয় কাজের অংশ? হ্যাঁ। ও, সব কিছুই নিষিদ্ধ। তাহলে কি নিয়ে আলাপ করব আমরা? পোস্টের ব্যাপারে, মৃদুস্বরে বাতলে দিল হেভেন। সৈনিক জীবন একটা পোস্টের গুজব। ইউনিফর্ম, মেয়ে এবং রুটিন মাফিক কাজ সবই মিস করছি আমি। আর্মির মেয়ে শুনতে কি কটু লাগছে। স্টমবার্গের মেয়েরা একেবারেই নিরস, প্রত্যেকেই মার্ক বলেছে আমাকে। এবং বিদ্বেষ তিক্তস্বরে যোগ করল হেভেন। ওটাও মিস করছি আমি। পেছনে মাথা এলিয়ে দিল মেরি। হেসে উঠল উচ্ছল ভঙ্গিতে। মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির স্বতঃস্ফূর্ত হাসি দেখছে হেভেন। হঠাৎ হাসি থামিয়ে ওর দিকে তাকালো মেরি। মার্কের ধারণা তুমি খুব হিংস্র, কিন্তু আমার তা মনে হয় না। মার্ক তো সুন্দরী কোমলমতি কোনো মেয়ে নয়, হালকা সুরে বলল হেভেন। মেয়েটির চোখে কৌতুক আর আনন্দের ছটা দেখতে পেল। দারুণ একটা সৌজন্য প্রকাশ করলে তুমি। মার্কও এত ভালো করে বলতে পারে না। শেষ কথাটার উপর জোর দিল মেয়েটি। মার্কের অনেক কথা আসছে আমাদের মধ্যে। শুনতে হয়তো বেসুরো লাগবে তোমার, বলল হেভেন। তাকিয়ে আছে মেরির চোখে, প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। মার্কের অনেকগুলো ব্যাপার আছে যার যৌক্তিকতা বা সামঞ্জস্য আমি নিজেও খুঁজে পাই না, ম্লান এবং স্বগোক্তির সুরে বলল মেরি। তাহলে কেবল তিরস্কারই পাওনা আছে আমার। আবার ছড়ালো মেরি জনসনের মুখে। আমি তা মনে করি না, তীক্ষ্ণ স্বরে প্রতিবাদ করল। থেমে হেভেনকে দেখল। যা বলতে চাইছে তার গুরুত্ব কিংবা বিচক্ষণতা সম্পর্কে তর্ক করবে যেন, এমন একটা ভঙ্গি করল। তারপর দ্রুত শেষ করলো কথাটা। মারকে পছন্দ করো না তুমি, তাই না? এখন সুযোগ হয়েছে ওর, যে কাজটা মেয়েটির বাবা জেনি ক্যাসলন কিংবা ফিল স্টিলম্যান করতে পারেনি ভাবলো হেভেন, এবং জানে নিজেও করতে পারবে না। এরকম কিছু বলিনি আমি, কৌশলে এড়িয়ে গেল ও। নিজের কাপুরুষত্বে নিজের উপরই রেগে উঠল। ওর সম্পর্কে আমি কি ভাবি সেটাকে গুরুত্ব দিচ্ছ কেন? প্রায় নিরুত্তাপ সুরে জানতে চাইল। জানি না কেন, তবে জানব। চমকে মেয়েটিকে দেখলো হেভেন। তারপর চোখ সরিয়ে নিয়ে আগুনের দিকে তাকালো। ফের যখন কথা বলল, অদ্ভুত তিক্ততায় নিচু শোনালো কণ্ঠ। আহ,
মেরি। কারণটা জানতে চাওয়া উচিত নয় তোমার। জানি আমি। আনন্দটা তাতে নষ্ট হয়ে যায়, তাই না? অন্য কেউ ওর সম্পর্কে কী ভাবছে সেটাকে যদি গুরুত্ব দিই, তাহলে বোঝা যায় ওর ব্যাপারে আমি নিশ্চিত নই। নিরুত্তর থাকলো হেভেন। ওর সম্পর্কে অন্যরা কী ভাবছে সেটাকে কখনো গুরুত্ব দিইনি আমি, তুমি আসার আগে। আমি একজন সেকেন্ড লেফটেন্যান্ট, তোমার কাছে একেবারেই নতুন মেরি। এরকম অফিসার এখানে আরও আছে এবং ভবিষ্যতে আরও আসবে। মাথা নাড়ল মেরি, কিঞ্চিত কুঞ্চন দেখা গেল কপালে। হ্যাঁ, এখানে আরও সেকেন্ড লেফটেন্যান্ট আছে, কিন্তু মার্ক সম্পর্কে ওরা কী ভাবছে তা নিয়ে মাথা ব্যথা নেই আমার। এই পোস্টে আরও অফিসার আসবে এবং তারা কী ভাববে তা নিয়েও আমার কৌতূহল নেই। অদ্ভুত, তাই না? কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আগুনের আঁচ থেকে হাত সরিয়ে নিল মেরি। তাকালো না ওর চোখে। হাতের এঙ্গেজমেন্টের রিংটা আলতোভাবে স্পর্শ করলো এবং ওর দিকে তাকানো ছাড়াই পরের কথাগুলো বলল। ঠিক বলেছি না? তাহলে এখনও কেন আমি অপেক্ষায় আছি মার্কের পক্ষে বা বিপক্ষে একটা শব্দ উচ্চারণ করবে তুমি? তারপর সহসাই চোখ তুললে তাকালো। কিন্তু বলছো না তুমি, যদিও ঠিকই বুঝতে পারছো। পারছি, স্বীকার করলো ও। সময় যেন আটকে থাকলো। নীরবতার মধ্যে কেটে গেল কয়েকটা মিনিট। অপেক্ষা করছে অপেক্ষা করছে হেভেন। পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা, যতক্ষণ না দৃষ্টি সরিয়ে নিল মেরি জনসন। উত্তর দিয়েছ তুমি, উঠে দাঁড়ানোর সময় বলল মেরি। চেষ্টাকৃত হাসি দেখা গেল মুখে। ওটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। আমার জন্য উইশ করবে না সব সময়? এজন্যে যে আমার দরকার হবে? তাকিয়ে থাকলো হেভেন, কিছুটা হতচকিত। আমার ঠোঁটে অচেনা সব শব্দ ফুটিয়ে তুলছ তুমি মেরি। এমন অনেক কথা বলছি, কিন্তু আমি যা শুনতে চাই তা নয়। মেরি জনসনের চোখে পরিচিত কৌতুক দেখতে পেল ও। সাথে বিষাদ আর কিছুটা আশাহতের যন্ত্রণাও আছে যেন। চটজলদি নিজেকে সামলে নিল মেয়েটি। মুহূর্তের জন্য নিজের অসহায়ত্ব, নির্ভরতার অভাব আর সাহায্যের চাহিদাটুকু প্রকাশ করে ফেলেছিল। কিন্তু মেরেডিথ জনসনকে নিরাশ করেছে হেভেন, প্রায় সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে। এজন্যে যে ওর স্থির বিশ্বাস, দ্বিধার কারণটা মেরির নিজেকেই জেনে নিতে হবে, আবিষ্কার করতে হবে নিজের উদ্যোগ, হয়তো থেকে শিখে। পুরো ব্যাপারটাই নিষ্ঠুরতা, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। অথবা সে প্রত্যাখ্যান করেছে কারণ বলার মতো সাহস ওর নেই, মনে হলো হেভেনের। দ্রুত হাতে দস্তানা পরল মেরি, চুলের উপর হুড চাপিয়ে দিল। একবারের জন্যেও তাকালো না হেভেনের দিকে। পরস্পরের সাথে চেপে বসেছে ওর সরু ঠোঁটজোড়া। রক্ত সরে যাওয়ায় কিছুটা ফ্যাকাশে দেখাচ্ছে, কিংবা ঠান্ডায়, কোনটা ঠিক বুঝতে পারল না হেভেন। মেয়েটির দাঁড়িয়ে থাকার ভঙ্গি, ওর সাথে চোখাচোখি না হওয়ার প্রয়াসের মধ্যে অদম্য জেদ দেখতে পেল। কোনো কথা ছাড়াই ঘোড়ার কাছে চলে গেল মেরি। তবে হেভেনের এগিয়ে যাওয়ার অপেক্ষা করল। ওকে স্যাডলে চড়তে সাহায্য করলো হেভেন। পা আর বুটের উপর কোটের প্রান্ত ছড়িয়ে দিল মেরি। লাগাম তুলে নিল হাতে। অনেকক্ষণ পর যখন চোখ নামিয়ে ওর দিকে তাকালো, কিছুটা সুস্থির দেখালো। সেদিন রাতে রান্নাঘরে জেনিকে কি বলেছ যে এত বিষণ্ণ হয়ে গেল ও? মনে করতে পারছি না, মিথ্যে বলল হেভেন। নিজের জন্যে দুঃখিত হয়নি ও। নিজের জন্যে দুঃখ হয়নি ওর। ক্যাপ, ভালোবাসে ওকে। তোমার জন্য ওর দুঃখ করার কথা নয়, কারণ তোমাকে চেনে না ও। মানে এর আগে চিনত না। আর একদিনে এমন কিছু ঘটেনি যে তোমার জন্যে বিষণ্ণতায় মুচড়ে পড়বে ওর মতো হাসি খুশি মহিলা। থেমে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। হেভেন বুঝতে পারলো কি আসছে এরপর। ও আসলে আমার জন্যে দুঃখ করেছে। কেন জন? কারণটা জানতে ইচ্ছে করছে আমার। বিশ্বাস করো, জানাটা আমার জন্যে খুব জরুরি। কেবল মাথা নাড়ল হেভেন, কিছুই বলতে পারল না। দেখল উত্তরের অপেক্ষায় থেকে ক্লান্ত ও হতাশ হয়ে পড়ল মেয়েটা। যখন বুঝতে পারল পাবে না, লাগাম টেনে ধরল। চাপা হাসি দেখা গেল মুখে। দ্বিধাজড়িত কিছু বন্ধুত্বপূর্ণ দ্বিধাজড়িত কিন্তু বন্ধুত্বপূর্ণ। তুমি আসার আগে মার্ক সম্পর্কে
অন্য কেউ কী ভাবলো তা নিয়ে পরোয়া করিনি আমি। ব্যাপারটা অদ্ভুত নয়? এবার আর উত্তরের জন্য অপেক্ষা করল না মেরি জনসন। ঘোড়া ছুটিয়ে দিল রুক্ষ টেইল ধরে। বাগবোর্ডে চড়ে লাগাম তুলে নিল হেভেন। মেরি জনসনের চিন্তা যাচ্ছে না মাথা থেকে। ধীরে ধীরে নিজের প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাচ্ছে মেয়েটা। তিক্ত আর নিরুত্তাপ বিস্ময়ের সাথে ভাবল ও। পাইপ বের করে ধরালো, গতি বাড়ালো বাগবোর্ডের। মার্কের কথা মেরিকে জানালো না কেন? চিন্তাটাই পীড়া দিচ্ছে ওকে। না বলায় যে তিক্ততার জন্ম হলো এখন, বললে কি তার চেয়ে বেশি হতো? হয়তো, ভাবল হেভেন। তবে বলেই দেখা যেত। নিজের কাছে সৎ থাকতে পারলেও মেয়েটাকে বলতে দ্বিধা হতো, কারণ সব জেনে ওকে ঘৃণা করত মেরি। কিন্তু উল্টোটা চেয়েছে হেভেন। আশা করেছে ওকে পছন্দ করুক মেরি, অন্তত ঘৃণা যাতে না করে। মার্ক বিষ্টর স্বরূপ উন্মোচন করার বিনিময়ে যে কোনো লোকই ওর কাছে ঘৃণার পাত্র হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিনিময়ে কি পেত মেয়েটি? তিক্ত প্রতারণার কষাঘাতে বোধশূন্য হয়ে পড়ত। লজ্জা আর করুণার পাত্র বলে মনে করত নিজেকে। সেটা কি ভালো লাগতো ওর? নিশ্চয় না। হয়তো পিছিয়ে যাওয়ার এটাও একটা কারণ। তবে অন্তর থেকে জানে হেভেন সহজ সরল এ মেয়েটিকে নিরাশ করার সাহস ওর আদেও হতো না। এমনকি বছরখানেক পরে মিসেস বিষ্ট হিসেবে ওকে খবরটা দিতে হলেও, কিংবা বছরখানেক আগেও ওদের দুজনের সম্পর্কের শুরুতেও যদি একই ব্যাপার ঘটত। আসলে কোনো মেয়েকে এমন একটা সংবাদ দেওয়া সত্যিই কঠিন কাজ। খুব কম লোকই এটা করতে পারবে। পরোক্ষভাবে হলেও কিছুটা সুবিধা ঠিকই পেয়ে যাচ্ছে মার্ক বৃষ্ট। বুলিয়নগুলো যেখানে ফেলে রেখে গেছে, ঘণ্টাখানেক পর জায়গাটায় পৌঁছলো হেভেন। রাস্তা থেকে কিছুটা সরে এসে বাগবোর্ড দাঁড় করালো। তবে তার আগে টেইলের দুদিকেই তীক্ষ্ণ নজর বোলালো কোনো আরোহী বা ওয়াগন দেখার আশায়। তেমন কিছুই চোখে পড়ল না। বাগবোর্ড থেকে নেমে একটা সালা আর কুঠোর হাতে রাস্তার কিনারে চলে এলো ও। তুষারাবৃত ঢাল বেয়ে নামতে শুরু করলো। কিরেট গড়িয়ে পড়ার দাগ স্পষ্ট ফুটে আছে তুষারের উপর। দেখলো নিচের উপত্যকায় সিডারের গোড়ায় শেষ হয়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে ক্রেটগুলো দেখা যাচ্ছে। নিচে নেমে এসে দেখলো উপর থেকে গড়িয়ে পড়ায় কিছুটা নাজুক হয়ে গেছে কাঠের বাক্স। চির ধরেছে কয়েক জায়গায়। কুঠার দিয়ে কাজটা শেষ করলো। ভেতর থেকে বারগুলো বের করার সময় দুটো ট্রিপে তুলে নেয়ার পরিকল্পনা করলো। 3টে বার ঢোকালো সালার মধ্যে। ফিরতি পথে খাড়া ঢাল বেয়ে ওঠা শুরু করলো এবার। মাঝপথে থেমে নেয়ার ফাঁকে দূরের মাঝপথে থেমে বিশ্রাম নেয়ার ফাঁকে দূরের টেইলের দিকে তাকালো, কিন্তু এবারও কাউকে চোখে পড়ল না। উপরে এসে বাগবোর্ডে বারগুলো তুলে রেখে একটা রোপ দিয়ে ঢেকে দিল। তারপর ফের ঢাল বেয়ে নামা শুরু করলো। এবার আগের চেয়ে কিছুটা কঠিন হলো উঠে আসার কাজটা। ভারী বুলিয়নের ক্রেট নিয়ে ঢাল বেয়ে উঠতে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। খাড়াইয়ের মতো ছোট্ট একটা জায়গায় বিশ্রাম নিতে থামলো। টেইল থেকে কিছু উঁচুতে টিলার মতো জায়গাটার ওপাশে কাঁধের উপর ছালা রেখে তুষারের গায়ে গা ঠেকিয়ে দাঁড়ালো। বুক ভরে শ্বাস নিচ্ছে। হাঁপুড়ের মতো ওঠানামা করছে ওর প্রশস্ত বুক। মিনিট 5 পর বাকি পথটুকু উঠে এলো ও। 4 হাত পায়ে ভর দিয়ে যখন ঢাল বেয়ে উঠে এসেছে, পিঠে বুলিয়নের ভারী বোঝা, ঠিক সামনেই 5 হাত দূরে একটা শটগানের ভয়াল দর্শন নল চোখে পড়ল। ওটার পেছনে অ্যালেক্স ড্যানিয়েলের কচি মুখ। কিন্তু সেখানে কোনো তামাশা বা কৌতুক নেই। কঠিন চাহনিতে ওকে দেখছে ছেলেটা। আড়ষ্ট দীর্ঘবদ্ধ চোয়াল। শটগানের নিচু করা নল খানিকটা তুলে ওর মুখের উপর স্থির করলো অ্যালেক্স। ছেলেটার চোখে খুনের নেশা দেখে অজান্তে আড়ষ্ট হয়ে গেল হেভেনের শরীর। 4 হাত পায়ের উপর স্থিরভাবে বসে থাকলো। শুধু খানিকটা নড়ে কাঁধের উপর থেকে ছালাটা সরিয়ে রাখলো একপাশে, এবং প্রায় সঙ্গে সঙ্গে টিপে দিল অ্যালেক্স।
আতঙ্কের সাথে দেখলো হেভেন। খাবলা মেরে ঢালের শরীর থেকে কিছু তুষার তুলে নিয়ে প্লেটগুলো কয়েকটা এসে ওর বাফেলো কোটে হুল ফোটালো। গড়িয়ে পড়ে গেল ও। 10 ফুটের মতো নেমে এলো দেহ। একটু আগে যেখানে বিশ্রাম নিয়েছিল ওখানে এসে থামলো। উপরে অ্যালেক্সের দৌড়ে আসার শব্দ শুনতে পেল হেভেন। দ্রুত সে রিফ্লেক্সের বসে কোটের পকেটে হাত চালান করে দিয়েছিল পিস্তল বের করার উদ্দেশ্যে। থেমে গেল হাতটা। আমি এটা করতে পারবো না ভাবলো ও, কিন্তু তিক্ততার সাথে আশঙ্কা জাগলো যখন টের পেল উপরে ঢালের কিনারে এসে দাঁড়িয়েছে অ্যালেক্স। ধীরে ধীরে উঠে দাঁড়ালো হেভেন। ঘুরল, তার চেয়েও ধীরে তাকালো অ্যালেক্সের দিকে। আমি তোমার কাছ থেকে পালিয়ে যাচ্ছি না অ্যালেক্স, ঠিক আছে গুলি করো। মুহূর্তের জন্যে আশঙ্কা হলো জুয়ায় হেরে গেছো। ঝটিতি কাঁধের উপর উঠে গেল শটগানটা। কিন্তু হেভেন যখন দৌড়ে পালানোর কিংবা নড়ার চেষ্টা করলো না, নলটা নামিয়ে আনলো অ্যালেক্স। তোমাকে অনুসরণ করছিলাম এবং ঠিক এখানেই এলে তুমি। বুনো আক্রোশ ফুটে উঠল ওর কণ্ঠে। কিছুটা হতাশাও প্রকাশ পেল। এই বুলিয়নের জন্য ওকে খুন করেছো তাই না? স্টেজ লুটের গল্পটা সাজানো। ওকে খুন করে তুমি নিজেই সব বুলিয়ন সরিয়ে ফেলেছ। অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে অনুভব করছে হেভেন। অপ্রত্যাশিত একটা পরিস্থিতি। অ্যালেক্সের কাছে নিজের সততা প্রমাণ করার উপায় নেই ওর, কারণ তাহলে পুরো সেট আপটা প্রকাশ করতে হবে। কিন্তু এটাও নিশ্চিত ওকে আত্মবিশ্বাসী না দেখালে প্রভাবিত হবে না ছেলেটা। ঠিক আছে, তুমি যদি তাই ভেবে থাকো, মৃদুস্বরে বলল। দেরি করে লাভ নেই অ্যালেক্স, গুলি করো। অপেক্ষা করলো হেভেন। অ্যালেক্সকে অনর দেখে দৃষ্টি নামিয়ে পায়ের দিকে তাকালো। তুষারে লাথি মারতে শুরু করলো, যেন কিছু একটা খুঁজছে ও। পড়ে যাওয়া বুলিয়নগুলো খুঁজে পেয়ে সালার মধ্যে ঢুকিয়ে পিঠে চাপালো। উঠতে শুরু করলো ঢাল বেয়ে। একেবারে জন্যেও অ্যালেক্সের দিকে তাকালো না। কিন্তু ছেলেটা যে ওকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে সম্পর্কে পুরোপুরি সচেতন। না দেখলেও জানে দ্বিধায় ভুগছে অ্যালেক্স। যে কোনো মুহূর্তে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। পিছিয়ে যাও অ্যালেক্স, উঠে আসতে দাও আমাকে। ঢালের একেবারে কিনারে এসে বলল ও। সামনেই দাঁড়িয়ে আছে ছেলেটা। পিছিয়ে রাস্তার উপর চলে গেল অ্যালেক্স, হাতের অস্ত্র তৈরি। ঢাল বেয়ে উঠে এলো হেভেন। মুহূর্তের জন্যে থেমে দেখলো অ্যালেক্সকে। সালা তুলে নিয়ে বাগবোর্ডের দিকে এগোলো। এরপর বারগুলো তুলে রাখলো পাটাতনে, রোপ দিয়ে ঢেকে দিল। ঢাকার চাকার কাছে এসে দাঁড়ালো ও। এবার দেখলো সতর্ক দৃষ্টিতে ওর কার্যকলাপ লক্ষ্য করছে অ্যালেক্স। 2 আঙুলে ঠেলে কপালের উপর থেকে হ্যাট সরিয়ে দিল হেভেন। হাতের তালু দিয়ে মুখ মুছল। বলো কি করতে হবে এখন? তোমার কাছে বন্দুক আছে? হ্যাঁ, ওটা দাও আমাকে। যদি তা করি তো গজব পড়ুক আমার মাথায়, ঠান্ডা সুরে বলল হেভেন। এখানে কেবল একজনই আছে যে অস্ত্র ব্যবহার করতে চাইছে। ওরকম কোনো ইচ্ছে আমার নেই। অপেক্ষা করলো, দেখছে অ্যালেক্সকে। ছেলেটার মনে সংশয়ের ঝড় বইছে, সিদ্ধান্ত নিতে পারছে না। তবে দ্বিধা চাপিয়ে ছোট ছোট চোখে দীর্ঘ সংকল্প দেখতে পেল হেভেন। সুবিধাটা পেয়েছে ও, তা কার্যকর করা উচিত। রাগ কমেছে ছেলেটার। বোকার মতো কিছু করবে না এখন, যদিও ক্ষোভটা ঠিকই রয়ে গেছে। ওকে বোঝানো সহজ হবে এবার। কিন্তু পুরো পরিকল্পনায় যেখানে কেবল সন্দেহের উপর নির্ভরশীল, সেখানে ছেলেটাকে প্রভাবিত করবে কিভাবে? ঠিক আছে অ্যালেক্স, নিচু কোমল সুরে বলল। তোমার সমস্যাটা কি বলো তো? তোমাকে বিশ্বাস করি না আমি। জিমকে স্টেজ যাত্রায় সঙ্গী হিসেবে চেয়েছো তুমি, কিন্তু সাফারের আগে বলনি ওকে কেন? শিপমেন্টের খবর গোপন রাখতে চেয়েছিলাম আমরা, কিন্তু জিম কেন? নিদারুণ যন্ত্রণা আর ক্রোধোন্মত্ত কণ্ঠে জানতে চাইল অ্যালেক্স। আরও ড্রাইভার ছিল, কিন্তু জিমকে বেছে নিলে কেন? ওই ছিল সেরা। আসলে ওর মৃত্যু চেয়েছিলে তুমি, কেন তা চাইব? কিছু একটা জানতো, তিক্ত স্বরে বলল অ্যালেক্স। আমাকে একবার বলেছিল যদি কখনো সে মারা যায় আমি যেন ওর সাথে লোকটার উপর চোখ রাখি। তোমার সাথেই কাজ করছিল তাই না? তুমি ওকে শিপমেন্টে যাওয়ার নির্দেশ দিয়েছিলে ঠিক। যে বুলিয়নগুলো চুরি হওয়ার কথা বলেছ তুমি সেগুলোই এখন বের করে আনলে। নিজের কাজের ক্ষেত্রে জিম গোগার্ডের সৎ আর সাহসী পদক্ষেপের কারণেই ফাঁদে পড়ে গেছে ও।
জানে হেভেন, এবং জিমের প্রতি এ ছেলেটার অন্ধবিশ্বাসও কিছুটা দায়ী। অ্যালেক্স শেরিফের কাছে ওকে উপস্থিত করতে পারলে নিরাপত্তার পুরো ব্যবস্থাই ধসে পড়বে, কারণ ওর ব্যাপারে শেরিফ সন্দিহান হলে আর কোনো কাজ দেবে না পেঞ্চ, বরং ওকে খুন করে মুখ বন্ধ রাখার চেষ্টা করবে। জিম গোগার্ডের পক্ষে ছিল ও। ন্যূনতম উপায়ে অ্যালেক্সকে বোঝানো সম্ভব। ছেলেটার চোখের তিক্ততা আর বেদনা দেখে হেভেন নিশ্চিত হলো ভাষা ভাষা ব্যাখ্যায় সন্তুষ্ট হবে না অ্যালেক্স, পুরোটাই জানতে চাইবে। চিন্তাটা মাথায় আসতে নতুন করে ভাবল এবং প্রায় সঙ্গে সঙ্গেই বাতিল করে দিল। জিম গোগার্ড যদি অ্যালেক্সকে বিশ্বাস করে থাকেও, তারপরও গোগার্ডের আসল পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে মুখ খোলার অধিকার নেই ওর। এমনকি অ্যালেক্স মরিয়া হয়ে উঠল। আরেকটা উপায় বাকি আছে, এবং তাই করল হেভেন। বুলিয়ানগুলো নিতে এসেছে আমি, এই তো, শুকনো কণ্ঠে বলল। হতাশা ফুটে উঠল গলায়। দিনের আলোয় অ্যালেক্স, যখন কারো চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা 16 আনা। কিন্তু ঠিকই ওগুলো তুলে এনেছ তুমি। নিশ্চয়, বিস্ময়ের ভান করল। মিলের জিনিস, ওখানেই ফেরত যাবে ওগুলো।